নমস্কার সবাইকে, আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি 2 শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, যেহেতু দেবা জেনে গেছে যে ঝিলিককে পাত্রপক্ষ থেকে দেখতে আসবে, আর এরই মধ্যে দেবা একটা ফোন দিয়ে আটে। দেখা যায় যে দেবা, পল্টুদা আর চারানা আর বাকি কয়েকজন মিলে বস্তিতে বন লাগিয়েছে। রাস্তার মধ্যে একটা বেড়া দিয়ে দিয়েছে এবং যখনই পাত্রপক্ষ সেখানে আসেন, ও পাত্রের বাবা বলেন যে আচ্ছা ভাই, আপনারা এইভাবে আটকে রেখেছেন কেন? এরপর পল্টুদা বলে যে আজকে তো বস্তি বন্ধ, আজকে না বস্তির এই পার কিছু যাবে আর না ও পার কিছু যাবে, আমরা কোনো কিছুই ঢুকতে দেব না, কোনো দরকারি পরিষেবা ছাড়া। এরপর পাত্র বলে যে উই আর ইন অ্যান ইমার্জেন্সি। ইংরেজিতে বলাই তারা কিছুতেই বুঝতে পারে না। পাত্রর বাবা বলে আরে ওরা ইংরেজি বোঝে না, বাংলায় বল। এরপর পাত্র বলে যে আমরা জরুরি পরিষেবায় এসেছি। এরপর দেবা এসে বলে যে আচ্ছা তাই নাকি, তাহলে কি জরুরি পরিষেবা? এরপর পাত্র বলে যে আমরা মেয়ে দেখতে এসেছি। তখন দেবা জিজ্ঞাসা করে যে কাকে? তখন তারা বলে যে আমরা ঝিলিককে দেখতে এসেছি। এরপর দেবা বলে যে কি, না না ওসব অ্যালাউ করা যাবে না, আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। যদি আপনাদেরকে পাঠায় তাহলে তো আরেকজন আসবে আর একের পর লাইন ধরে যাবে ঝিলিককে দেখার জন্য, তাই আপনারা এখান থেকে ফিরে যান। এরপর পাত্রপক্ষরা বলেছে কি বাবা, ওরা একটু বললো না যে আজকে ওদের বস্তি বন্ধ আছে, তাহলে আমাদেরকে ডেকে পাঠালো কেন? শোনো, আমরা এখান থেকে চলে যাই, আর ওদের ফোন রিসিভ করার কোনো দরকার নেই। অন্যদিকে দেখা যায় যে পিয়ারকে ঝিলিককে যেহেতু সই করাতে পারলো না, পিয়ারকে মাথাটা এমনি গরম হয়ে গেছে। এরপর মেজাজ খারাপ হওয়া এটাই বলতে লাগে যে আখিকে সইটাও করাতে পারলাম না। আর এইদিকে রজব্রত লাহিড়ী তো টাকার জন্য হুত পেতে বসে আছে। ও বলেছে যে টাকাটা দিলে এটা মিটিয়ে দেবে, অনিমেষ রায়কেও এখানে আর আসতে দেবে না। ওর তো একটা শুকুনের মতো নাক, শুধু টাকার গন্ধ যেখানে পাবে সেখানেই একেবারে জেকে বসবে। এবার আমি কি করি? এরপর দেখা যায় যে পিয়ারকে চলে যায় পুলিশ স্টেশনে, গিয়ে বলে যে আমি অনিমেষ রায়ের বন্ধু। এরপর কনস্টেবল বলেন যে আগে তো আপনাকে দেখিনি। এরপর পিয়ারকে বলে যে আমি আসলে বিদেশে ছিলাম, বিদেশ থেকে ফিরে এসেই আমি ওর সাথে দেখা করতে এসেছি। এরপর কনস্টেবল জানায় যে উনি তো রিলিজ হয়ে গেছেন অনেক আগেই, অনেকক্ষণ হলো তো। এরপর পিয়ারকে বলে যে উনি কোথায় গেলেন, আপনি কি কিছু জানেন? এরই মধ্যে দেখা যায় যে পিয়ারকে সেই রজব্রত লাহিড়ী ফোন করে, বলে যে ডিমগুলো তো এখনো আমার বাড়িতে আসেনি, তাড়াতাড়ি করুন, আজ আপনার কাছে আজকে বিকেল পর্যন্ত টাইম আছে, না হলে কিন্তু অনিমেষ রায় আমার কাছে পৌঁছে যাবে। এরপর এইদিকে দেখা যায় অনিমেষ রায় চলে যান তার পুনরো বাড়িতে, গিয়ে দেখে যে সেখানে তো মাল্টিপ্লেক্স বিল্ডিং তৈরি হয়ে গেছে। আর এটা দেখে উনি ভীষণ আশ্চর্য হয়ে পড়েন, বলেন যে এখানে তো আমাদের বাড়ি ছিল, তাহলে কি রেবুতে এটা করেছে? না না, ও কি করে এটা করবে? ও তো নিজের হাতে এই বাড়িটা সাজিয়েছিল, কত আশা কত ভরসা নিয়ে এই বাড়িটা করেছিল, না না ও তো এই কাজটা করবে না। এরপর সেখানকার দারোয়ান বলে যে আপনি কাকে খুঁজছেন, ব্লক নাম্বার কত? এরপর অনিমেষ রায় বলেন যে না, আসলে রেবতী রায় আর আখিরা এখানে থাকেন। এরপর সেই দারোয়ান রেজিস্টার দেখে বলে যে না, এখানে তো কেউ নেই, এবং এটাও জানায় যে বহু বছর আগে এখানে একটা বাড়ি ছিল, কিন্তু তখনও তো এখানে কেউ থাকতো না, আর সেটা ভেঙেই এই কমপ্লেক্সটা তৈরি করা হয়েছে। এরপর তখন অনিমেষ রায় যখন ওনার উকিলকে ফোন করেন, ওনার নাম্বারটা নট এক্সিস্ট দেখাচ্ছিল, কারণ উনি যে লয়ারের কাছে আখির দায়িত্ব দিয়েছিলেন তিনি তো মারা গেছেন, যে কিনা হচ্ছে রজব্রত লাহিড়ীর বড় ভাই। এরপর এইদিকে দেখা যায় যে উনি মন্দিরে চলে যান, আর আখি আর ঝিলিকের মাও সেই মন্দিরে যান। বলে যে পাত্রপক্ষরা ফোনটাও তো ধরছে না, কি যে হলো, আসবে বলেছিল আসতো না, এরকম কি কেউ করে? এরপর আখি বলে ছাড়ো না মা, হয়তো ওনাদের কোনো সমস্যা হবে, অসুবিধা তো হতেই পারে। এরপর ঝিলিকের মা ওকে বকুনি দিয়ে বলে হ্যাঁ, তোর তো ভালোই হয়েছে, তুই তো উৎপেতে বসে আছিস যে বিয়েটা করবে না, সে একই সুর গাইয়ে যাচ্ছিস। দেখ ঝিলিক, আমি কিন্তু এই অগ্রহায়ণের মধ্যেই তোর বিয়েটা দিয়ে দেব, সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো আর তোর চলবে না। আখিকে বলে দেখলি তো, মোম আর ধূপটা আনতেই তো আমি ভুলে গেছি, যা বাবার কাছে গিয়ে একটু প্রার্থনা কর, তবে যদি তোর মাথা থেকে এই সব পরিষ্কার করে দেয়। এরপর দেখা যায় যে অনিমেষ রায় আর আখি দুজনেই একসাথে ভোলেনাথের কাছে প্রার্থনা করছেন। বাবা মেয়ে একসাথে প্রার্থনা করছেন একই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু তাও তারা একে অপরকে চিনতে পারছে না। এরপর অনিমেষ রায় বলে যে যে করে হোক তুমি তো অন্তর্যামী, তুমি আমার স্ত্রী আর আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও।
এইদিকে আখি মনে মনে প্রার্থনা করে যে ঝিলিক তো বলল আমার সঙ্গে নাকি অনেক কিছু জড়িয়ে আছে, কে আমি, আমার পরিচয়টা কি। এরপর পুরোহিত মশাই বলেন যে আপনাদের দুজনেই মনোকামনা ঠাকুর পূরণ করবেন। এরপর আখি অনিমেষ রায়কে বলেন যে দেখবেন, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী আর মেয়েকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। এরপর হঠাৎ করেই দেখা যায় যে অনিমেষ রায়ের খুব জোরে হাসি পায় এবং আখি কোনো একটা দোকান থেকে জল নিয়ে এসে ওনাকে জলটা খাইয়ে দেয় এবং আখি ওনাকে প্রণামও করেন। এরপর অনিমেষ রায় বলেন যে এ কি, তুমি আমাকে প্রণাম করলে যে? এরপর আখি বলে যে না, আসলে আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, আর তাই আমার বাবার বয়সী যাকেই দেখি আমি প্রণাম করে নিই। এরপর আখির বাবা বলে হ্যাঁ, আমার মেয়েও হয়তো তোমার বয়সী হবে, তাই আমিও তোমাকে আমার মেয়ে ভেবেই তোমাকে আশীর্বাদ করছি। অনিমেষ রায় আখির নামটাও জিজ্ঞাসা করলো, কিন্তু আখি বলতে পারিনি, কারণ এখন তো সে ঝিলিকের পরিচয় আছে, তাই সে তার নামটা আখি না বলে ঝিলিকি বলে। এরপর মন্দির থেকে বাড়ি হবে এমন সময় দেখা যায় ঝিলিকের মার সঙ্গে অনিমেষ রায়ের মুখোমুখি হবে, কিন্তু এমন সময় অনিমেষ রায়ের হাত থেকে তার ফোনটা পড়ে গিয়েছিল, যার কারণে তাদের দুজনেরও দেখা হয়নি। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ঝিলিক গৌরবের জন্য কফি নিয়ে যায় এবং গৌরবকে বলে থ্যাংক ইউ, আচ্ছা আপনি আমাকে ওয়েলকাম বলবেন না? এরপর গৌরব বলে কেন, এই যে আমি আপনাকে থ্যাংক ইউ বললাম। গৌরব বলে হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি, কেন থ্যাংক ইউ বলছো? এরপর ঝিলিক বলে বারে, আপনি বাইরে সবার সামনে যেভাবে আমার স্ত্রী বলেছেন না, আমি তো সেখানেই ফিদা হয়ে গেছি, পুরো ফিদা হয়ে গেছি। আর আপনি যেভাবে পিয়ারকের হাতটা ধরেছেন আর আমাকে মারার হাত থেকে বাঁচিয়েছেন আমায়, সেটা তো একদম পুরো ফিদাই হয়ে গেছে। আর আপনার বাবাও আপনার সামনে টিকতে পারেনি, যেহেতু আমাদের বিয়েটা খেলা হয়েছিল আর আমি আপনাকে নিজের বর বলে মানি না, আর আপনি তো আমাকে নিজের স্ত্রী বলে মানেন না, কিন্তু তাও আপনি যে সবার সামনে আমার স্ত্রী বললেন, তাতেই আমি একেবারে আপনার উপর ফিদা হয়ে গেছি। এরপর গৌরব বলে যে সেটা আমি ভুল করে বলে ফেলেছি, মুখ ফসকে বেরিয়ে গেছে। এরপর ঝিলিক বলে সেই মুখ ফসকে বেরিয়ে গেছে, যাই হোক আপনার মনে এটাই ছিল তাই না? এরপর গৌরব হঠাৎ করে লক্ষ্য করে যে ঝিলিক আজকে ঠিকঠাক করে শাড়িটা পরেছে। এরপর গৌরব বলে আচ্ছা, কালকে তো তুমি আর তোমার শাড়িকে দেখলাম, দুজনে তো আলাদা ছিলে, কিন্তু আজকে তোমাকে আর শাড়িকে একই লাগছে, তুমি কি তাহলে কালকে নাটক করছিলে? এরপর ঝিলিক বলে না না, মোটেও না, আসলে এটা হচ্ছে রেডিমেড শাড়ি, দেখুন এখানে পকেটও আছে। এটা শুনে গৌরবের হঠাৎ করে ঝিলিককে জিজ্ঞাসা করে মানে এই শাড়িটা তোমাকে কে দিয়েছে বলো? দেবা দিয়েছে? এরপর ঝিলিক বলে কি হিংসে হচ্ছে? গৌরব ঝিলিককে বলে মোটেও না, আসলে তোমার জায়গায় অন্য কেউ হলে তাহলে আমিও সেটাই করতাম, আমি মেয়েদের অসম্মান সহ্য করতে পারি না। এরপর ঝিলিক বলে তার মানেটা কি, মানে রাস্তাঘাটে কারোর অসম্মান হলে আপনি তাকে বাঁচানোর জন্য আমার স্ত্রী বলে ঘুরে বেড়াবেন? না না, আপনাকে তো আর একা ছাড়া যাচ্ছে না, এখন থেকে আপনি যেখানে যাবেন, যেই জায়গায় যাবেন, আমি আপনার পেছন পেছন যাব, আপনাকে তো আর ভরসা করা যাচ্ছে না। এরপর গৌরব কোথাও যেতে চাইলে ঝিলিক আটকে দেয় এবং গৌরব বলে ননসেন্স একটা। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে ঝিলিকের মা জেনে যায় যে দেবা বস্তিতে বন লাগিয়েছিল। এরপর দেবাকে জিজ্ঞাসা করে যে তুই বস্তির মধ্যে বনটা কেন রেখেছিলি, তুই ওদেরকে কেন আটকে রেখেছিলি, বল, তুই কি ঝিলিককে ভালোবাসিস, বল, তুই চুপ করে আছিস কেন? এরপর কমলা মাসি এসে বলে ঝিলিকের আর কোনোদিনও বিয়ে হবে না। এরপর এই কথাটা শুনে ঝিলিকের মা রেগে যায়, বলে যে এই অগ্রহায়ণের মধ্যেই আমি ঝিলিকের বিয়ে দিয়ে দেব।